হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 10 ভৌত বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার রয়েছে যার নাম কি পরিবেশের জন্য ভাবনা, সেটা স্টার্ট করছি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করি। তো এই পৃথিবীর জন্ম হয়েছিল কবে সেটা আগে জেনে নেব। তো দেখো কি বলছে, বলছে যে আনুমানিক 450 থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়। আর আনুমানিক 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে। এবার দেখো পরের টপিক কি বলছে, বায়ুমণ্ডল। যে পৃথিবী যেটা রয়েছে, এই যে যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর চারিপাশে কি রয়েছে, অদৃশ্য গ্যাস রয়েছে। একটা অদৃশ্য গ্যাসের আবরণ রয়েছে, যেটাকে আমরা কি বলি, বায়ুমণ্ডল বলি। তো এই বায়ুমণ্ডলের উচ্চতা কত, 1600 কিলোমিটার হয়। এবার কোথাও বেশি, কোথাও কি হবে, কম। তো গড় মোটামুটি মোটামুটি সব বইয়ে কি রয়েছে, 1600 কিলোমিটার রয়েছে। আবার অনেক বই অনেক রকম থাকতে পারে, কিন্তু আমরা কত নিচ্ছি এখানে, 1600 কিলোমিটার। তো কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। এইবার যে এখানে যে বায়ুমণ্ডলগুলো রয়েছে, এই যে বায়ুমণ্ডলে মানে কি, এখানে বিভিন্ন গ্যাস রয়েছে। এখানে বিভিন্ন গ্যাস রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কি গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, যা 78% মতো। তাহলে এখানে যে গ্যাস রয়েছে, এই গ্যাসের টোটাল ভর, এই গ্যাসীয় পদার্থের টোটাল ভর কত, 5.5 ইন্টু 10⁻15 টন। মানে বায়ুমণ্ডলে যত গ্যাসীয় পদার্থ রয়েছে তাদের মোট ভরে কত, 5.5 ইন্টু 10⁻15 টন। তো এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই যে বায়ুমণ্ডল রয়েছে, এটা হচ্ছে উচ্চতা কত বলেছে, গড় উচ্চতা কত বলছে, 1600 কিলোমিটার পর্যন্ত। কোথাও কম, কোথাও বেশি হতে পারে, 1600 কিলোমিটার পর্যন্ত। তো এই বায়ুমণ্ডলের এইটাকে দেখো, এই যে বায়ুমণ্ডল রেখেছে তাকে আবার কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে, যেমন টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এই যে লেয়ারগুলো রয়েছে বা স্তরগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়ব। তো এখানে দেখো কি বলছে এরপরে, তো আমরা যে বায়ুমণ্ডল বলেছি, যে এখানে বায়ুমণ্ডলে মেনলি গ্যাস কোনটা থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, যা কত পার্সেন্ট, 78% মতো। তো কি কি গ্যাস থাকে দেখে নি চলো। তো দেখো কি বলছে, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান কি, দেখো নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, 78% নাইট্রোজেন থাকে। অক্সিজেন কত থাকে, 21% মতো অক্সিজেন থাকে। মানে অ্যাপ্রক্সিমেশনে লেখা হচ্ছে 21%, কিন্তু এর মান কত, 20.9% মতো, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে কত বলছি, 21%। আর্গন কত থাকে, 0.9%, যেটাকে অ্যাপ্রক্সিমেশনে কত বলছে, 1%। কার্বন ডাইঅক্সাইড কত থাকে, 0.03%। এবং অন্যান্য গ্যাস যেগুলো রয়েছে সেগুলো কত, 0.005%। এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, সেখানে দেখুন এই যে বায়ুমণ্ডলে পুরো গ্যাস রয়েছে তাকে একটা চিত্র আকারে যদি আমরা প্রকাশ করি, এই যে এটা হচ্ছে পুরো বায়ুমণ্ডলের গ্যাস রয়েছে, এর মধ্যে 78% কি থাকে, নাইট্রোজেন থাকে। আর 20.9% কি থাকে, অক্সিজেন থাকে। এটা কি, অক্সিজেন, যেটাকে আমরা 21%ও বলতে পারি। আর বাকি অন্যান্য গ্যাস থাকে, আর্গন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। এবার যে অন্যান্য গ্যাস রয়েছে যার মান কত বলেছে, 0.005%, যেখানে নাইট্রোজেনের অক্সাইডের, যেখানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে। আর কি রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে, সরি কার্বন ডাইঅক্সাইড না, কার্বন মনোক্সাইড রয়েছে। এখানে দেখো, তা নাইট্রোজেনের অক্সাইডের মধ্যে কি কি রয়েছে, একটা নাইট্রাস অক্সাইড রয়েছে যার সংকেত কি, N2O। নাইট্রিক অক্সাইড রয়েছে, NO। নাইট্রোজেনের টোটাল 5টা অক্সাইড রয়েছে, যা 3টে প্রধানত এখানে দেওয়া আছে। দেখো, নাইট্রাস অক্সাইড রয়েছে, N2O। নাইট্রিক অক্সাইড রয়েছে, NO। আর হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটা আমরা আগে থেকে জানি সংকেতের। জলীয় বাষ্প রয়েছে, H2O। সালফার ডাইঅক্সাইড সংকেত কি, SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইডের সংকেত কি, সিও হচ্ছে কার্বন মনোক্সাইডের সংকেত। আর ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। এগুলো তাহলে হচ্ছে না, আমরা যে যদি এটা দেখি যে একটা বায়ুমণ্ডলে কি কি গ্যাসীয় উপাদান রয়েছে, কি কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে মেনলি, কত পার্সেন্ট, 78%, নোট আকারে লিখে দেওয়া আছে এখানে। অক্সিজেন কত রয়েছে, দেখো অক্সিজেন 21% মতো রয়েছে। আর্গন কত রয়েছে, আর্গন রয়েছে হচ্ছে 1% মতো। কার্বন ডাইঅক্সাইড CO2 রয়েছে কত, 0.03% মতো রয়েছে। আর কি অন্যান্য গ্যাস যদি তুমি দেখো, তাহলে 0.05% রয়েছে, যার মধ্যে কি কি রয়েছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, যার নাম কি, নাইট্রাস অক্সাইড, যার N2O। নাইট্রিক অক্সাইড সংকেত কি, NO। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড সংকেত কি, NO2। জলীয় বাষ্প কি রয়েছে, H2O রয়েছে। সালফার ডাইঅক্সাইড রয়েছে, SO2। কার্বন মনোক্সাইড CO রয়েছে। আর কি ওজোন গ্যাস O3 রয়েছে। এরপরে এবার একজন কি আসলো, বিজ্ঞানী আসলো। সে বিজ্ঞানী কি বলছে, বা একজন বিজ্ঞানী কি বলছে, যে বায়ুমণ্ডলের যে ভূপৃষ্ঠ, এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলে যত গ্যাসীয় পদার্থ রয়েছে, এই বায়ুমণ্ডলে সব কি রয়েছে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, যার ভর আমরা কত বলেছি, 5.5 ইন্টু 10⁻15 টন রয়েছে। আর এখানে বিভিন্ন গ্যাস রয়েছে। আর এইটাকে কটা স্তরে ভাগ করা হয়েছিল বলেছি,
তাহলে এবার একজন বিজ্ঞানী আসছে যেটাকে দুটো স্তরে ভাগ করেছে, দেখো কি হিসাবে, রাসায়নিক গঠন হিসাবে, বায়ুমণ্ডলকে রাসায়নিক গঠন হিসাবে ভাগ করা হয়েছে, আর একটা কি উচ্চতা হিসাবে, আর একটা কি উচ্চতা আর তাপমাত্রা হিসাবে আর একটা ভাগ করা হয়েছে। এখানে আমরা যে ভাগটা দেখছি সেটা কি রাসায়নিক গঠন হিসাবে। তাহলে রাসায়নিক গঠন হিসাবে বায়ুমণ্ডলকে কটা ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি হোমোস্ফিয়ার, একটা কি হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে কি একই রকম, হেটারোস্ফিয়ার মানে কি আলাদা, ডিফারেন্ট। কে ভাগ করেছিল, এন স্টেলার, বিজ্ঞানী এন স্টেলার দুটো ভাগে ভাগ করেছে। একটার নাম কি, একটার নাম দিয়েছে হোমোস্ফিয়ার, আর একটার নাম কি হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে কি একই রকম, কি একই রকম, যেখানে বিভিন্ন গ্যাসের ওজন গুলো আলাদা থাকবে না, একই একই ওজনের সমস্ত গ্যাসগুলো একসঙ্গে থাকবে, মানে আলাদা আলাদা করে গ্যাসকে তুমি আইডেন্টিফাই করতে পারবা না এখান থেকে। তাহলে সেটাকে আমরা কি কি বলবো, হোমোস্ফিয়ার। আর হেটারোস্ফিয়ার মানে করো, ধরো এরকম রয়েছে যে হাইড্রোজেন আর হিলিয়াম, তাহলে হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কার ওয়েট বেশি, হিলিয়ামের ওয়েট বেশি, হাইড্রোজেনের ওয়েট কম, তাহলে কে উপরে থাকবে, হালকাটা উপরে থাকবে, তার মানে হিলিয়ামটা নিচে থাকবে, আর তার উপরে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, এরকম আলাদা আলাদা লেয়ারে থাকবে এরকম। এটাকে আমরা কি বলছি, হেটারোস্ফিয়ার। আর যেগুলো একসঙ্গে মিশে থাকবে সেটাকে কি বলবো আমরা, হোমোস্ফিয়ার বলবো। তাহলে হোমোস্ফিয়ারের মধ্যে কি কি বলছে, টোপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, আর মেজোস্ফিয়ার রয়েছে। আর কি থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার কি রয়েছে, হেটারোস্ফিয়ারের মধ্যে রয়েছে। দেখো এই যে পাঁচটা পেয়েছো, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হেমোস্ফিয়ার আর মেজোস্ফিয়ার, আর কি থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার রয়েছে। এটা উচ্চতা তাপমাত্রার ভিত্তিতে ভাগ করা। এবার ওই পাঁচটার মধ্যেই তিনটেকে আবার কে এন স্টেলার কি করেছে, দুটো আলাদা আলাদা নাম দিয়েছে, একটা হোমোস্ফিয়ার নাম দিয়ে দিয়েছে, একটা কি হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের মধ্যে কি কি আসছে, টোপোস্ফিয়ার আসছে, স্ট্র্যাটোস্ফিয়ার আসছে, আর মেজোস্ফিয়ার। আর হেটারোস্ফিয়ারের মধ্যে কি থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। দেখো এক এক করে আমরা পড়বো পরে, তার আগে দেখো হোমোস্ফিয়ার মানে কি দেখে নিই। হোমোস্ফিয়ার বলছে কি, বায়ুমণ্ডলের সেই অংশ যেখানে গ্যাসগুলোর অনুপাত প্রায় একই থাকে, তারা একে অপরের সাথে ভালোভাবে মিশে থাকে। বলেছি ওই যে আলাদা করতে পারবে না তাদের ওজন হিসাবে, তখন তাকে কি বলবো আমরা, হোমোস্ফিয়ার বলবো। হোমোস্ফিয়ারে কি কি লেয়ার থাকবে, হোমোস্ফিয়ারের মধ্যে কোন কোন স্তর আসছে, দেখো টোপোস্ফিয়ার আসছে, স্ট্র্যাটোস্ফিয়ার আসছে, আর মেজোস্ফিয়ার আসছে। এরপরে আসো হেটারোস্ফিয়ারে কি বলছে, বায়ুমণ্ডলের সেই অংশ যেখানে গ্যাসগুলো ভরের ভিত্তিতে, মানে ওজনের হিসাবে আলাদা আলাদা ভরের ভিত্তিতে কি হবে, আলাদা স্তরে থাকে, একে একে অপরের সাথে ভালোভাবে মিশে না, তাকে কি বলছি, হেটারোস্ফিয়ার বলে। যেরকম আমি উদাহরণ দিলাম যে হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে কার ওয়েট বেশি বেশি রয়েছে, হিলিয়ামের ওয়েট বেশি রয়েছে, তাই হিলিয়াম কোথায় থাকবে, নিচে থাকবে, হাইড্রোজেন কোথায় থাকবে, উপরে থাকবে। তাহলে এর মধ্যে কি কি এর মধ্যে কোন কোন লেয়ার আসছে, দেখো থার্মোস্ফিয়ার আসছে আর এক্সোস্ফিয়ার আসছে। এবার দেখো এই যে পাঁচটা লেয়ার রয়েছে, যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের উপরে এই যে এইটা স্তরটা, এই যে উচ্চতা বায়ুমণ্ডল, এটাকে আমরা কত বলেছি, অনেক অনেক রকম মান রয়েছে, এটাকে আমরা কত দেওয়া আছে, 1600 কিলোমিটার রয়েছে। এই 1600 কিলোমিটারকে কটা উচ্চতা আর তাপমাত্রার ভিত্তিতে কটা স্তরে ভাগ করা হয়েছে, ছটা স্তরে ভাগ করা হয়েছে। দেখো উচ্চতা আর তাপমাত্রার ভিত্তিতে কটা স্তরে ভাগ করা হয়েছে, ছটা স্তরে ভাগ করা হয়েছে। কি কি নাম দেওয়া আছে, প্রথমটার নাম টোপোস্ফিয়ার দেওয়া আছে, তারপরে কি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেজোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, আর এরপরে কি রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। তাহলে এর মধ্যে যে টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেজোস্ফিয়ার রয়েছে, এই তিনটেকে আমরা কি দিয়েছি আবার, এন স্টেলার কি বলেছে, হোমোস্ফিয়ার বলেছে। আর এই দুটোকে কি বলেছে, হেটারোস্ফিয়ার বলেছে। বোঝা যাচ্ছে কি বললাম। এরপরে দেখো আর একটা ছবিতে দেখো, আরো ভালো করে দেখাচ্ছে এখানে কি বলছে, এই হচ্ছে আমাদের পৃথিবী, আর এই পৃথিবীর ওপরে যে প্রথম যে লেয়ারটা রয়েছে তার নাম কি, টোপোস্ফিয়ার। তারপরে কি থাকবে, স্ট্র্যাটোস্ফিয়ার থাকবে, তারপরে কি রয়েছে, মেজোস্ফিয়ার রয়েছে, তারপরে থার্মোস্ফিয়ার রয়েছে, তারপরে কি এক্সোস্ফিয়ার, আর পরে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। দেখো এখানে কারমান লাইন রয়েছে, একটা প্রশ্ন দেয় যে কারমান লাইন কোথায় রয়েছে, কারমান লাইন কার কার মধ্যে রয়েছে, দেখো থার্মোস্ফিয়ার আর মেজোস্ফিয়ারের মাঝে কি রয়েছে, কারমান লাইন রয়েছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো কি রয়েছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাস রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। মেঘ কোথায় থাকে, টোপোস্ফিয়ারে মেঘ থাকে। ঝড় বৃষ্টি কোথায় হয়, টোপোস্ফিয়ারে যে বৃষ্টি নামছে কোথায়, টোপোস্ফিয়ারে হয়, টোপোস্ফিয়ারে হয়। এবার এখানে দেখো জেট বিমান রয়েছে, জেট বিমানটা কোথায় চলে, স্ট্র্যাটোস্ফিয়ারে চলে। আর এমনি যে বিমান রয়েছে সেগুলো কোথায় চলে, এটা যুদ্ধ বিমান, এমনি যে বিমান রয়েছে সেগুলো কোথায় চলে, টোপোস্ফিয়ারে চলে, টোপোস্ফিয়ারে চলে। বোঝাচ্ছে কি বললাম। এখানে দেখো স্যাটেলাইট গুলো কোথায় রয়েছে, থার্মোস্ফিয়ারে হচ্ছে স্যাটেলাইট গুলো রয়েছে। রকেট গুলো দেখো কোথায় রয়েছে, রকেট হচ্ছে এক্সোস্ফিয়ারে চলবে, এরপরে মহাশূন্য চলে আসবে ম্যাগনেটোস্ফিয়ারের পর থেকেই। তাহলে এরপরে আমরা এই যে এগুলো যেগুলো দেখছি এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে এক এক করে। দেখো আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আরেকটা ছবিতে, যেটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে প্রথম টোপোস্ফিয়ার আসবে, তারপর কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেজোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এরপরে মহাশূন্য শুরু হয়ে যাবে। তাহলে আমরা প্রথম যে স্টার্ট করব সেটা কি, টোপোস্ফিয়ার দিয়ে। দেখো তাহলে টোপোস্ফিয়ার হেডিং করছি আমরা। টোপোস্ফিয়ার কি বলছে, বলছে যে ভূপৃষ্ঠ থেকে এইটা যদি পৃথিবী হয়,
এইটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবী গোল, তাহলে পৃথিবীর ওপরে এরকম লেয়ার রয়েছে যেটার নাম, প্রথমটার নাম কি, ট্রপোস্ফিয়ার রয়েছে। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত দেওয়া আছে, গড় উচ্চতা দেওয়া আছে 10 কিলোমিটার। গড় উচ্চতা কি দেওয়া আছে, 10 কিলোমিটার। মানে তুমি যদি পৃথিবীটাকে এইভাবে দেখো, পৃথিবীটা তো পুরো বৃত্তাকার না, উপবৃত্তাকার রয়েছে, ডিম্বাকৃতির মতো অনেকটা উপবৃত্তাকার রয়েছে। তাহলে এইভাবে যদি তখন ঘোরাবা, তাহলে এইটা যদি পৃথিবী দেখো, তাহলে এইটা যদি নর্থ পোল ভাবো, এটা নর্থ পোল, এটা কি সাউথ পোল। তাহলে এইটা হচ্ছে ইকুইটর রয়েছে নিরক্ষরেখা বরাবর, তাহলে নিরক্ষরেখা বরাবর এই বরাবর নিরক্ষরেখা। আর এটা মেরু অঞ্চলে উচ্চতা কি হয়, কম হয়। মেরু অঞ্চলে উচ্চতা কত হয়, কম হয়, এটা 9 কিলোমিটার। আর এই যে ইকুইটর দেখো উচ্চতা বেশি, ইকুইটরের উচ্চতা কত হয়েছে, এর উচ্চতা রয়েছে 18 কিলোমিটার পর্যন্ত রয়েছে, যেটা এখানে দেওয়া আছে দেখো। তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে কি গড় উচ্চতা কত দেওয়া আছে, 10 কিলোমিটার পর্যন্ত। নিরক্ষ অঞ্চলে কত, এই যে ইকুইটরে কত দেওয়া আছে, 18 কিলোমিটার। আর মেরু অঞ্চলে, এই যে এইটা একটা মেরু অঞ্চল, এটা নর্থ মেরু, এটা কি সাউথ মেরু। তাহলে নর্থ মেরু আর সাউথ মেরু উচ্চতা কত দেওয়া আছে, 9 কিলোমিটার মতো রয়েছে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ কি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে। আর সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন কোথায় থাকে, এই স্তরেই থাকে, ট্রপোস্ফিয়ারে থাকে। এই স্তরে নাইট্রোজেনের উপাদান সবচেয়ে বেশি। আর কি অক্সিজেনও এখানে বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প সবকিছুই বেশি থাকে, তবেই তো এখানে ঝড় বৃষ্টি হয়। ধূলিকণাও বেশি থাকে। ওজন হিসাবে বায়ুমণ্ডলে প্রায় 75% উপাদান এই স্তরে থাকে। মানে টোটাল যদি 100টা উপাদান থাকে, তার মধ্যে 75 উপাদান কোথায় থাকে, এই স্তরে থাকে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলছে, যে এখানে দেখো দুটো আমরা উচ্চতা পাচ্ছি, একটা কি মেরু অঞ্চল, একটা কি নিরক্ষরেখা অঞ্চল বরাবর। মেরু অঞ্চলে উচ্চতা কত হয়, 9 কিলোমিটার পর্যন্ত হয়। আর মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে কত হয়, 18 কিলোমিটার হয়। আর এদের গড় যদি আমরা দেখি, তাহলে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব কি হয়, সবচেয়ে বেশি হয়। এই স্তরে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণ থাকে, এটাও জানি। অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, আর জলীয় বাষ্প থাকে। কি কি থাকে এখানে, সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে। এছাড়া আমরা অক্সিজেন পাবো, আর কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, আর জলীয় বাষ্প ওয়াটার ভেপার এখানে পাবো। আর ধূলিকণা তো পাবোই। আর কি ওজন হিসাবে যদি তুমি দেখো, তাহলে 75% উপাদান এই স্তরেই থাকে। তাহলে দুটো হয়েছে। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। 3 নম্বর কি বলছে, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে উচ্চতা ক্রমশ হ্রাস পায়। মানে কি, তুমি এই লেয়ার থেকে, এই যে এখানে রয়েছে যে পৃথিবী রয়েছে, পৃথিবীর যে প্রথম যে লেয়ারটা রয়েছে, সেই লেয়ারটার নাম কি বলেছি, ট্রপোস্ফিয়ার, আমরা টি দিয়ে লিখে দিচ্ছি। তারপর কি স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। তাহলে ট্রপোস্ফিয়ার, টেট্রোস্ফিয়ার রয়েছে, তারপরে কি মেজোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি মেজোস্ফিয়ার, তারপর কি রয়েছে থার্মোস্ফিয়ার রয়েছে, তারপরে এক্সোস্ফিয়ার রয়েছে, আর পরে কি ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, তারপরে মহাশূন্য। তো আমি 5টা নিয়ে এঁকেছি এখানে দেখো। তাহলে ট্রপোস্ফিয়ারে কি বলছে, বলছে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমে। মানে ট্রপোস্ফিয়ারে যদি তুমি পৃথিবী থেকে ট্রপোস্ফিয়ার এইভাবে উঠতে থাকো উপরের দিকে, যেমন হিমালয় পাহাড়ে চলে যায়, হিমালয়ের পর্বতমালায়, মানে হিমালয়ের চূড়ায় গেলে কি হয়, ওখানে বরফ জমে থাকছে, কারণ কি ওখানে টেম্পারেচার কি অনেক কম। তাহলে ওপর থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠবো, তত টেম্পারেচার কি হবে, কমবে। কত কমবে বলেছে, যে তুমি 1 কিলোমিটার যদি ওপরে ওঠো, তাহলে তোমার তাপমাত্রা কত কমবে, উষ্ণতা কত কমবে বলছে, তাপমাত্রা কত কমবে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে। মানে ভূপৃষ্ঠে যদি কারোর তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেখায়, তাহলে ওখানে কত দেখাবে, 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ কি 6.5 কমে যাবে, 6.5 ডিগ্রি কমে যাবে। তাহলে এখানে কি বলছে, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। তাই একে কোমর আসমান স্তর বলা হয়। এই স্তরে ঊর্ধ্বসীমা এইভাবে, মানে এটা উপরেও তুমি উঠছো, উঠে একটা নির্দিষ্ট লেয়ার পাবো, একটা নির্দিষ্ট পয়েন্ট কল্পনা করতে হবে। এটা তো লেয়ার ওরম থাকে না, নির্দিষ্ট স্তর, একটা মনে করো নির্দিষ্ট জায়গা রয়েছে বা স্তর রয়েছে, যেখানে কি হয়, এর গড় উষ্ণতা কত হয়, -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মাইনাস হয়ে যায়। এখানে গিয়ে কি হয়, উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই স্তরকে আমরা কি বলি, টোপোপজ বলি। যে এই যে পয়েন্ট রয়েছে, এটাকে আমরা কি বলছি, টোপোপজ বলি। তাহলে টোপোপজের তাপমাত্রা কত, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ওপর থেকে যত, মানে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে যাব ট্রপোস্ফিয়ারে, তত কি হবে, তাপমাত্রা কি হবে, কমবে। কত করে কমবে, প্রত্যেক 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে। আর কমতে কমতে একটা সময় কি আসবে, -56 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে, যেটাকে আমরা কি বলবো, টোপোপজ বলবো। আর এই যে ঘটনা, মানে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, এই ঘটনাকে কি বলছে আমরা, এই ঘটনাকে আমরা কোমর আসমান উষ্ণতা স্তর বলছি। 4 নম্বর পয়েন্ট কি বলছে,
এই স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি, কারণ কি এটা ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠ সংলগ্ন রয়েছে, কারণ এখানে কি বায়ু সবচেয়ে বেশি থাকে। 75% বায়ুর উপাদান এখানে সবচেয়ে বেশি রয়েছে, নাইট্রোজেন গ্যাস এখানে সবচেয়ে বেশি রয়েছে, অক্সিজেন এখানে বেশি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি রয়েছে, এগুলো কি এখানে বেশি রয়েছে। তাহলে এখানে যদি এগুলো বেশি থাকে এই স্তরে বায়ুর চাপে কি হবে, বেশি হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, উচ্চতা বাড়লে মানে যদি তুমি ওপরের দিকে উঠতে থাকো, যত ওপরে উঠবে চাপ তত কি হবে, কমবে, চাপ তত কি হবে, কমবে, এটা কোনো ব্যতিক্রম নেই। কিন্তু কোনো কোনো লেয়ারে কি হবে, তাপমাত্রা বাড়লে মানে উচ্চতা বাড়ার সঙ্গে যদি তুমি ওপরের দিকে বাড়তে থাকো, ওপরে উঠতে থাকো, তাহলে কি তোমার উচ্চতা বাড়বে আর তাপমাত্রা কি হবে, কমবে। কিন্তু কোনো কোনো স্তরে যেরকম স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে, তুমি ওপরের দিকে উঠলে তাপমাত্রা কমবে না, বাড়বে, তাপমাত্রা কি হবে তখন বাড়বে। বোঝাচ্ছে কি বললাম? আর ট্রপোস্ফিয়ারে কি হবে, উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে, উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রাও বৃদ্ধি পায়, কিন্তু চাপের কোনো রকম নেই। ওপরে যত তুমি ওপরে উঠবে চাপ তত কি হবে, কমবে। কি বলছে, এই স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় কত, 1 ATM হয়। 1 ATM আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়। এই যে এই লেয়ারটা বায়ুমণ্ডলের চাপ কি 76 সেন্টিমিটার এই যে চাপের সমান হয়, যেটাকে আমরা কি 1 ATM প্রেসার বলি, 1 ATM চাপ বলি। তাহলে কি বলছে, এই স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় কত হয়, 1 ATM। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে, এর কোনো ব্যতিক্রম নেই। ওপরে যত উঠবে চাপ তত কি হবে, কমবে। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কি হবে, কোনো কোনো লেয়ারে তাপমাত্রা বাড়বে, কোনো কোনো লেয়ারে তাপমাত্রা কি হবে, কমবে। দেখো কোনগুলো কমবে বাড়বে আমরা সব পরে দেখবো। 5 নম্বর পয়েন্ট কি বলছে, এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, আমি বলেছি এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, কুয়াশা থাকে, তাই স্তরে ঝড় বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি ঘটে। এই কারণে ট্রপোস্ফিয়ারকে কি বলে, ক্ষুব্ধ মণ্ডল বলে। কারণ কি এখানে ঝড় হয়। ঝড় কেন হচ্ছে, কারণ এখানে মেঘ রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, মেঘ, জলীয় বাষ্প রয়েছে, এখানে কুয়াশা সৃষ্টি হয়। বজ্রপাত এখানে এই স্তরেই পড়ে। বোঝাচ্ছে কি বললাম, এই স্তরেই। তারপরে কি বলছে, পৃথিবীর আবহাওয়া জলবায়ুর ওপর এই স্তরের প্রভাব সবচেয়ে বেশি, অবশ্যই হবে সবচেয়ে বেশি। কারণ কি, এই কারণ এখান থেকেই কি হয়, ঝড় বৃষ্টি হয়। তাহলে ঝড় বৃষ্টি, জলবায়ু বা বৃষ্টিপাত হয়, যেগুলো আমাদের কি করে, জলবায়ুকে আর আবহাওয়াকে কি কন্ট্রোল করে। এই কারণে এই জন্য একে কি বলা হয়, আবহাওয়া মণ্ডলও বলা হয়। তার মানে কি, ট্রপোস্ফিয়ারের দুটো নাম তুমি দেখছো, একটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, কারণ কি এই অঞ্চলে ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়। আর আরেকটি কি বলছে, আবহাওয়া মণ্ডল, কারণ কি এই অঞ্চল কি করে, পৃথিবীর আবহাওয়া আর জলবায়ুকে কন্ট্রোল করে। 6 নম্বর পয়েন্ট কি বলছে, দেখো 6 নম্বর, এই স্তরে ধূলিকণা থাকার কারণে আকাশকে নীল দেখায়। এই স্তরে কি রয়েছে, ধূলিকণা রয়েছে, যে কারণে আকাশকে কি দেখায়, নীল দেখায়। সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করে, তখন সেই বিকিরিত তাপ গ্রিন হাউস গ্যাস শোষণ করে, এর ফলে আশেপাশের পরিবেশ উষ্ণ থাকে। মানে কি বলছে, দেখো সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করে, মানে কি, এই হচ্ছে আমাদের সূর্য, এটা কি আমাদের সূর্য, এই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ। তাহলে সূর্য থেকে আলোক রশ্মি এইগুলো আসছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য আসছে, সূর্য থেকে আলোক রশ্মি এইভাবে আসছে, এইভাবে আসছে। আর এখানে কি রয়েছে, বিভিন্ন গ্যাস রয়েছে, নাইট্রোজেন রয়েছে, CO2 রয়েছে, অক্সিজেন রয়েছে। এই গ্যাসগুলোকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠের ওপরে আসবে। এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, আর এখান থেকে যে যখন প্রতিফলিত হবে এই স্তর দ্বারা, তখন কি এদের শক্তি কি হবে, কমে যাবে। এদের শক্তি কি হবে, অনেকটা কমে যাবে। যার ফলে এই যে এই ইয়েগুলো রয়েছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের পর এই যে এখান থেকে যে উষ্ণতাটা যাবে, মানে এখান থেকে সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসছিল, ছোট তরঙ্গ দৈর্ঘ্য, যার শক্তি কি হবে, অনেক বেশি। ছোট তরঙ্গ দৈর্ঘ্য হলে শক্তি কি হয়, অনেক বেশি হয়। যেই কারণে এগুলো ভেদ করে, বায়ুমণ্ডলে ভেদ করে সোজা ভূপৃষ্ঠে এসে পড়বে। এবার ভূপৃষ্ঠ দ্বারা যখন প্রতিফলিত হবে, তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি, ল্যামডা। ল্যামডা বেশি হবে, যার ফলে আমাদের এনার্জি কি হবে, কমে যাবে। এনার্জি কি হবে, কমে যাবে। যার ফলে এখানে যে গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলো রয়েছে, মানে CO2 রয়েছে মনে করো, নাইট্রোজেন রয়েছে, এই যে CO2 গ্যাসটা রয়েছে, সেইগুলো এই উষ্ণতাগুলোকে কি ধরবে, ট্যাপ করবে, যার ফলে এখানকার তাপমাত্রা কি হবে, বাড়বে। এটাকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট। বোঝাচ্ছে কি বললাম, পরে আসো। তাহলে এখান থেকে যদি আমরা 5, 6, 7টা আর একটা পয়েন্ট, এটা হয়ে গেছে, এই 7টা পয়েন্ট দেখেছি, এই 7টা পয়েন্ট আরেকবার আমরা পড়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারে যদি তুমি দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নিরক্ষীয় অঞ্চলে কত হয়, 18 কিলোমিটার হয়, আর মেরু অঞ্চলে কত, 9 কিলোমিটার হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ কি এখানে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, আর নাইট্রোজেন
আর বায়ুমণ্ডলে নাইট্রোজেন 78%, যার মধ্যে এখানেই নাইট্রোজেন সবচেয়ে বেশি। আর কি থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে, এইগুলো থাকে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ কি ঝড় বৃষ্টি এই স্তরে হয় ইত্যাদি থাকে। ওজোন স্তর বলছে ওজন হিসাবে বায়ুমণ্ডলে প্রায় 75% উপাদান এই স্তরে থাকে, আমরা জানি সেটা। পরে আসো দেখো কি বলছে 3 নম্বর, যে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে উষ্ণতা ক্রমশ হ্রাস পায়, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে, তাই একে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। এই বলছে এই স্তরে ঊর্ধ্বসীমা, মানে এখানে যে ঊর্ধ্বসীমা বলছে যেটা -50 ডিগ্রি -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাকে কি বলে? ট্রোপোপজ বলে আমরা বলেছি। এই স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ বায়ু বলছে ভূপৃষ্ঠে বায়ুর চাপ কত হয়? 1 atm, সেটা সবচেয়ে বেশি মান। এবার যত উপরের দিকে উঠতে থাকবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কত তত কমতে থাকবে। এরপরের লেয়ারে কি রয়েছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ার কি বলছে? যে প্রথম যে লেয়ারটা রয়েছে, আমরা যদি দেখি এটাকে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটাকে আমরা সুন্দরভাবে এখানে নিচ্ছি এইভাবে। প্রথম যে লেয়ার রয়েছে তার নাম কি? আমরা ট্রোপোস্ফিয়ার দিয়েছি, যেটা হচ্ছে কত রয়েছে? 0 থেকে কত কিলোমিটার পর্যন্ত ছিল বলেছি? 10 কিলোমিটার পর্যন্ত, মনে করো 10 কিলোমিটার। এই 10 থেকে পরে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। 50 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। এবার দেখো ভূপৃষ্ঠ বলছে ভূপৃষ্ঠের ওপরে 10 কিলোমিটার থেকে, ভূপৃষ্ঠ থেকে মাপছি না আমরা, কি ট্রোপোস্ফিয়ার থেকে মাপছি, তার জন্য বলছে ভূপৃষ্ঠের ওপরে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নাইট্রোজেন, ওজোন আর অক্সিজেন বিদ্যমান। এই স্তরে কি কি তুমি পাবা? কোন কোন গ্যাস পাচ্ছ? এই স্তরে তুমি নাইট্রোজেন পাচ্ছ, ওজোন পাচ্ছ, আর কি অক্সিজেন পাচ্ছ এই স্তরে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এই স্তরে সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা হয় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেই স্তরকে আমরা স্ট্র্যাটোপজ বলি। তার মানে দেখো কি বলছে, যদি তুমি ট্রোপোস্ফিয়ারটাকে আমরা লিখি এখানে ট্রোপোস্ফিয়ার, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কি হয়? হাইট বাড়লে, এখানে এইচ লিখছি মানে হাইট, উচ্চতা বাড়লে কি হয়? তাপমাত্রা কি হয়? টি মানে টেম্পারেচার হ্রাস পায়। কত ডিগ্রি করে কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে? যদি তোমার হাইট বাড়ে, স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠতে থাকবা তত টেম্পারেচার কি হবে? বাড়বে। বাড়তে বাড়তে এক সময় কত ম্যাক্সিমাম হবে? কারণ কি এখানে মাইনাস ছিল, -50 ডিগ্রি, -56 ডিগ্রি ছিল এই পয়েন্টটাকে, মনে করো এই যে -56 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এই পয়েন্টটাকে আমরা ট্রোপোপজ বলেছিলাম। এরপরে কি হবে? মাইনাস থেকে বাড়তে বাড়তে কি হবে? জিরো হবে। জিরো মানে কি? জিরো আসবে, তার জিরো হচ্ছে এই যে জিরো পয়েন্টটা আসছে, এই জিরো পয়েন্টটাকে আমরা কি বলবো? স্ট্র্যাটোপজ বলবো। যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেটার নাম কি? স্ট্র্যাটোপজ বলবো। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এই স্তরের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা হয় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি বলেছিলাম আমরা? চাপের ক্ষেত্রে একটাই জিনিস, যে হাইট বাড়লে, উচ্চতা বাড়লে কি হবে? চাপ সবসময় কি হবে? কমবে। এখানেও তাই, উচ্চতা বাড়লে চাপ সবসময় কি হবে? কমবে। চাপ সবসময়, পি মানে কি? প্রেশার, চাপ সবসময় কমবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বলেছি, 2 নম্বর পয়েন্ট বলেছি, 3 নম্বর পয়েন্ট বলেছি, 4 নম্বর পয়েন্ট কি বলছে? ভূপৃষ্ঠের ওপরে 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। তার মানে কি এখানে 10 থেকে শুরু হয়েছিল, 10-এর পরে কি আসবে? 20 কিলোমিটার আসছে, এখানে রয়েছে। এই 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত, এই যে এটা 45 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? 45 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? এই গ্যাসটা কি রয়েছে? এখানে ওজোন গ্যাস বেশি রয়েছে। এখানে কি গ্যাস বেশি রয়েছে? ওজোন গ্যাস বেশি রয়েছে। ওজোন গ্যাসের পরিমাণ বেশি হওয়ায় এই অঞ্চলকে, মানে ওই যে অঞ্চলটা রয়েছে তাকে আমরা কি বলছি? ওজোনোস্ফিয়ার বলছি। ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতকে রক্ষা করে, আমরা ছোটবেলার থেকে এটা পড়েছি। এই স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, আর এমনি প্লেন যদি বিমান চলাচল বলি বা উড়োজাহাজ চলে, সেটা কোন লেয়ারে চলে? ট্রোপোস্ফিয়ারে চলে, বলে দিয়েছি আগে। পরের পয়েন্ট আসো কি বলছে দেখো, বলছে যে জলীয় বাষ্প ও ধূলিকণা না থাকায় এই স্তর মেঘ মুক্ত থাকে। বৃষ্টি, বায়ু প্রবাহ ও ঝড়ের সম্ভাবনা না থাকায় এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। কি বলছে? এই স্তরে কোনো জলীয় বাষ্প বা ধূলিকণা নেই। এই স্তর মেঘও থাকে না, এখানে কোনো মেঘও থাকে না, কিন্তু এক ধরনের মেঘ তুমি দেখতে পাবা, যার নাম আমরা পরে বলছি সিরাস মেঘ বা অলোক মেঘ। দেখো কি বলছে, বৃষ্টি বা বায়ু প্রবাহ ঝড়ের সম্ভাবনা না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলে। আর ওটাকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়েছিল? কারণ কি ওখানে ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়। এবার 6 নম্বর পয়েন্ট দেখার পরে 7 নম্বর পয়েন্টে কি বলছে? স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশকে স্ট্র্যাটোপজ বলে। এই অংশের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা দেখেছি। ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতাকে আমরা কি বলি বা অংশকে কি বলি? ট্রোপোপজ বলি, যেটার উচ্চতা কত, যেটা তাপমাত্রা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড।
আর কি বলছে 8 নম্বর বলছে যে এই স্তরে পালকের মতো দেখতে এক ধরনের মেঘ দেখা যায়, একে অলোক মেঘ বা সিরাস মেঘ বলে। এই যে এটা দেখো পাখির পালকের মতো লাগছে দেখতে, এই যে পাখির পালকের মতো লাগছে, এই জন্য এটা এর নাম দিয়েছে কি সিরাস মেঘ বা অলোক মেঘ। এইবার এই স্তরে আমরা কি দেখেছিলাম, ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর দেখেছি, সেটা সম্পর্কে আমরা একটু পড়ব। দেখো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি আমাদের পৃথিবীটাকে এইভাবে একটা অংশ বের করে নিয়ে আসি, পৃথিবীর ওপরে একটা অংশকে যদি এইভাবে কাটি বায়ুমণ্ডলের, তাহলে কি হবে, প্রথম যে লেয়ার রয়েছে তার নাম কি ট্রোপোস্ফিয়ার। এতবার বলবো যে তোমাদের মনে হয়ে যাবে। ট্রোপোস্ফিয়ার পরেরটার নাম কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে বলেছে কি মেজোস্ফিয়ার রয়েছে, তারপরে কি রয়েছে থার্মোস্ফিয়ার, তারপরে কি রয়েছে এক্সোস্ফিয়ার রয়েছে, আর তারপরে কি রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। ট্রোপোস্ফিয়ারের লেয়ারের উচ্চতা কত, 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ছিল, এটা 10 থেকে 50 ছিল। আর বইয়ে এখানেই একটা লেয়ার বলছে, যে বইয়ে বলে দিয়েছে এখান থেকে একটা লেয়ারের কথা বলেছে, আর একটা লেয়ার কোনটা বলেছিল, যে ওটা বলছিল যে তুমি ওই লেয়ারটাকে ভাবো ওখান থেকে 20 মানে একটা 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার, এইটা এই 45 কিলোমিটার 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে ওজোন গ্যাস ম্যাক্সিমাম রয়েছে। ওজোন গ্যাস মানে O3, এই O3 গ্যাসটা কি রয়েছে সবচেয়ে বেশি রয়েছে। আর O3 গ্যাস কি করে, ইউভি রেসকে পৃথিবীতে আসতে দেয় না, ইউভি রেসকে প্রোটেক্ট করে আমাদের থেকে, আমাদের থেকে মানে আমাদের ক্ষতির থেকে ইউভি রেসকে কি করে, যাতে আমাদের ক্ষতি না হয় তার জন্য ইউভি রেসকে পৃথিবীতে আসতে দেয় না। এইবার এই যে এই লেয়ারটা রয়েছে এর নামই কি দিয়েছে, এর নামই দিয়েছে হচ্ছে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। তাও কি বলছে দেখো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর বলে। আমরা পড়ে নিয়েছি, বুঝেছি এটা। বায়ুমণ্ডলের মোট ওজোন গ্যাসের 90% স্তর এই স্তরে থাকে, মানে টোটাল যদি 100 গ্রাম থাকে তাহলে 90 গ্রামে কি রয়েছে ওজোন গ্যাস কোথায় রয়েছে, এই স্তরে রয়েছে, মানে কি স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। ওজোন স্তরকে ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপদ্মা বলে, কারণ কি ওজোন ছত্র কি, এটা কি ওজোন গ্যাস হচ্ছে পৃথিবীকে ছাতার মতো ছায়া থেকে রক্ষা করছে, কি কোনটার থেকে, ইউভি রেস থেকে রক্ষা করছে, এই জন্য একে ওজোন ছত্র বলা হয় বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। একটা পর্দার মতো রয়েছে এইভাবে, এইভাবে পর্দার মতো দেওয়া আছে, যার ফলে ওজোন গ্যাসটা কি করছে ইউভি রেসকে পৃথিবীতে আসতে দেয় না, ইউভি রেসকে কি করছে পৃথিবীতে আসতে দেয় না। ওজোন স্তরের ঘনত্বের একক, মানে ওজোন স্তরকে ঘনত্ব, ওজোন স্তরের ঘনত্বের একক কি ডপসন, মানে ঘনত্বে প্রকাশ করব, ওজোন স্তরকে আমরা ঘনত্বে মাপবো, তাহলে তার জন্য আমরা একটা একক ব্যবহার করি যার নাম কি বলছে ডপসন। কি বলছে ডপসন, কি বলছে, বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে উষ্ণতা ও 760 মিলিমিটার এইচজি, 760 মিলিমিটার মানে কি 76 এই সেন্টিমিটার এইচজি চাপ, 76 সেন্টিমিটার এইচজি চাপকেই আমরা কত বলি, এটা সেন্টিমিটার ছিল ওটা মিলিমিটারে নিয়ে গেলে কত 10 দিয়ে গুণ করতে হয়, এত মিলিমিটার এইচজি চাপে কি বলছে, এইচজি চাপে 0.01 মিলিমিটার পুরু ওজোন স্তরের ঘনত্বকে 1 ডপসন একক বা 1 ডিইউ বলে। বোঝা যাচ্ছে কি বলছে, ওজোন স্তরের ঘনত্বের একক হলো ডপসন। ডপসন কাকে বলে, বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 760 মিলিমিটার এইচজি চাপে 0.01 মিলিমিটার পুরু ওজোন স্তরের ঘনত্বকে 1 ডপসন একক বা 1 ডিইউ বলা হয়। পরে আসো কি বলছে, এইবার যে ওজোন স্তরটা রয়েছে এই ওজোন স্তরটা কি হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ওজোন স্তরটা কোথায় রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। ওজোন স্তরের কত থেকে কত রয়েছে, 20 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে কত পার্সেন্ট থাকে, 90% থাকে, সব মনে করানোর চেষ্টা করছি আমি। আর এটা কোন লেয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত, 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। আর ট্রোপোস্ফিয়ার কত রয়েছে, 0 থেকে 10 কিলোমিটার দেওয়া আছে। এইবার যে রয়েছে এই যে ওজোন স্তরটা রয়েছে যেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার নামে পরিচিত বা ওজোন লেয়ার নামে পরিচিত, যেটা কি স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে সর্বোচ্চ পয়েন্ট রয়েছে যার নাম কি হচ্ছে স্ট্র্যাটোপজ, যার তাপমাত্রা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, রিভাইজ করাচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার যে ওজোন গ্যাস রয়েছে সেই ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে, ওজোন স্তরের সৃষ্টি পড়ব তারপরে আমরা ধ্বংস পড়ব। তো প্রথমে সৃষ্টিটা পড়ে নি, দেখো কি বলছে, বলছে যে স্ট্রোপোস্ফিয়ারে কি রয়েছে অক্সিজেন অণু রয়েছে, তার মানে আমরা যে স্ট্রোপোস্ফিয়ারে কি রয়েছে অক্সিজেন গ্যাস রয়েছে। এই অক্সিজেন গ্যাসের ওপর যদি তুমি ইউভি রেসটা দাও, এইভাবে ইউভি রেস দিলে, এইভাবে ইউভি রশ্মি দিলে, তাহলে কি হবে, এই ওজোন গ্যাসটা রয়েছে, এই সরি যে ওজোন গ্যাস অক্সিজেন গ্যাস রয়েছে, এটা অক্সিজেন অণু,
এই অক্সিজেন অণু কি হবে, দুটো পরমাণুতে ভেঙে যাবে, দুটো পরমাণুতে কি হলো, ভেঙে গেল। অণু কোনটা আর পরমাণু কি, এই অক্সিজেন এইটা হচ্ছে পরমাণু, আর অক্সিজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, O2, এটা হচ্ছে অণু। যেরকম হাইড্রোজেন এটা হচ্ছে কি পরমাণু, কিন্তু H2 এটা কি অণু, মানে দুটো হাইড্রোজেন মিলে তৈরি হয়েছে। সেরকম যদি তুমি দেখো ক্লোরিনটা কি পরমাণু, তাহলে Cl2টা কি অণু। বোঝা যাচ্ছে কি বললাম, যেমন সালফার, যেমন তুমি সালফার পরমাণু, কিন্তু সালফার টক্সাইড এটা কি একটা যৌগ, একটা কি যৌগ, কারণ অন্য একটা বা অণু বলতে পারো, কিন্তু যৌগ এটা যৌগিক অণু বলতে পারো, কারণ কি যৌগিক অণু মৌলিক অণু আমরা পরে জানবো। যৌগিক অণু কি আর মৌলিক অণু কি, মৌলিক অণু হচ্ছে সেম টাইপের পরমাণু দিয়ে তৈরি। দেখো হাইড্রোজেন থেকে হাইড্রোজেন 2 হয়েছে, মানে অণু হচ্ছে সেম টাইপের অণু দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। আর এখানে কি সালফার একটা পরমাণু, অক্সিজেন আলাদা পরমাণু, দুটো মিলে SO3 তৈরি করেছে, যেটা একটা কি যৌগিক অণু। তাহলে এখান থেকে কি বলছে দেখো, এই যে ইউভি রেস আমরা দিলাম সেটা অক্সিজেনকে ভেঙে অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণুতে তৈরি করলো। এইবার যে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করেছে সেটা কি করছে দেখো, আমরা একটা কালি চেঞ্জ করে নিয়ে লিখছি দেখো। এইবার যে ওই অক্সিজেন অণু রয়েছে, অনেক তো অক্সিজেন অণু রয়েছে, সেই অক্সিজেন অণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গেলে কি তৈরি করছে, O3, একটা O3 মানে ওজোন গ্যাস তৈরি করলো, আর সঙ্গে কিছু পরিমাণ তাপ তৈরি করলো, মানে ওজোন গ্যাসের ফরমেশন আমরা বুঝতে পারলাম। এবার কি বলছে বইয়ে দেখো, বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয়, যেটা আমরা এখানে লিখেছি, আর নোট আকারে এখানে লিখেছি, যেটা তোমরা ডিটো নোট করবা এইভাবে, আর এক্সামে হলে আমরা এইভাবেই লিখতে হবে, এইভাবে একটি অক্সিজেন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন অণু গঠন করে। আবার অতিবেগুনি রশ্মির প্রভাবে অস্থায়ী ওজোন অণু, যে ওজোন অণুটা তৈরি হয়েছে, O3টা তৈরি হয়েছে, এই O3 ওপরে আবার ইউভি রশ্মি আসবে। ইউভি রশ্মি এসে কি করবে, এটাকে ভেঙে দেবে। ইউভি রশ্মি এসে কি করবে, এই ইউভি রশ্মি এসে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়, মানে কি এই O3টাকে কি করবে, একটা অক্সিজেন অণু তৈরি করলো আর একটা অক্সিজেন পরমাণু তৈরি করলো। ওজোন স্তরে এই দুই বিপরীত প্রক্রিয়া একসঙ্গে চলতে থাকে, মানে এই যে একটা ভাঙছে, একবার কি হচ্ছে, একবার কি হচ্ছে O2 ভেঙে অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে একটা অক্সিজেন এসে যুক্ত হয়ে কি তৈরি করছে, ওজোন গ্যাস তৈরি করছে। আবার এই ওজোন গ্যাসটাই অক্সিজেন ইউভি রশ্মির প্রভাবে কি হচ্ছে, অক্সিজেন গ্যাস আর অক্সিজেন পরমাণুতে, অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে। তাই কি বলছে, ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া একসঙ্গে চলতে থাকে এবং এর ফলে একটি গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয়। এই সাম্যাবস্থার কারণে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। তার মানে দেখো বোঝানোর চেষ্টা করছি, এই যে ওজোন গ্যাসটা আসলো, সেই ওজোন গ্যাসটা তৈরি হয়েছিল, সেটা ইউভি রশ্মির প্রভাবে ভেঙে অক্সিজেন গ্যাস আর অক্সিজেন পরমাণু তৈরি করলো। এইবার যে O3 গ্যাসটা, অক্সিজেন অণু রয়েছে, অক্সিজেন ওজোন গ্যাস রয়েছে, সেটা এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে, O4 মনে করতে পারো তুমি, O4 তো এইভাবে হয় না, তাহলে এটাকে আমরা কি লিখবো, 2O2, তার দুই দোকানে 4। তার জন্য কত অণু তৈরি করেছে অক্সিজেন, 2 অণু অক্সিজেন তৈরি করেছে। এই ঘটনাটা চলতে থাকবে, এর ফলে কি ওখানে ওজোন গ্যাসের ফরমেশন হচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা কি বলি, আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়, আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এইবার যদি তুমি দেখো যে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন গহ্বরের সৃষ্টি, এটা আমরা পরের ক্লাসে পড়বো, কারণ কি এই ওজোন স্তরের ক্ষয় বা ওজোন গহ্বর যদি শুরু করি, এখানে আমরা 3টে টপিক পড়তে হবে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড শুরু করে দিতে হবে, ক্লোরোফ্লোরোকার্বন শুরু করে দিতে হবে, হ্যালোন যৌগ শুরু করে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।